সম্পর্ক একটা শব্দ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো অনুভূতি, না বলা কথা আর অজস্র স্মৃতি। কখনো এই সম্পর্ক আমাদের শক্তি দেয়, আবার কখনো নিঃশব্দে ভেঙে দেয় ভেতরটা। রক্তের বন্ধন, ভালোবাসার টান কিংবা অচেনা কারোর সাথে গড়ে ওঠা এক অদ্ভুত যোগ, সব কিছুর নাম সম্পর্ক। নমস্কার, আমি রীতি, আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। আজকে নিবেদন বিশিষ্ট লেখক প্রফুল্ল রায়ের লেখা সম্পর্ক। অফিস ছুটি হতে কয়েক মিনিট বাকি। এখন ঘড়িতে 5টা বাজতে 7। আধ ঘন্টা আগে আজকের সব কাজ শেষ করে ফেলেছিলেন অবনীশ। তখনই বেরিয়ে পড়তে পারতেন, কিন্তু সারা জীবন তিনি ডিসিপ্লিন মেনে এসেছেন। অফিস আওয়ার 10টা থেকে 5টা, কাটায় কাটায় 10টায় অফিসে আসেন, বেরোন ঠিক 5টায়। 30 বছর এই নিয়মেই চলে আসছে। অবনীশ সান্যাল একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। বয়স 54-55। চওড়া কপালের ওপর সামান্য ব্যাকব্রাশ করা চুল, বেশিরভাগটায় কুচকুচে কালো, ফাঁকে ফাঁকে 2-4টে রূপোর তার হয়ে গেছে। নিখুঁত কামানো মুখ অবনীশের, থুতনির মাঝখানে অল্প একটু ভাঁজ। পুরু লেশের চশমার পেছনে উজ্জ্বল চোখ। এভারেজ বাঙালিদের চেয়ে তার হাইট বেশ ভালো, প্রায় 6 ফুটের কাছাকাছি। তাকে ঘিরে রয়েছে ব্যক্তিত্বের একটা কোটিং, তবে সেটা দুর্ভেদ্য নয়। আলাপ হলে বোঝা যায় মানুষটি মার্জিত, ভদ্র এবং সহানুভূতিশীল। ব্যবহারটাও বেশ চমৎকার। এই মুহূর্তে চেম্বারে অবনীশ ছাড়া আর কেউ নেই। বেয়ারাকে দিয়ে অ্যাটাচি কেস আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছেন। আর 7 মিনিট পর তিনি গাড়িতে উঠবেন। অবনীশের চেম্বারটি বড় মাপের, ফ্লোর নীল কার্পেটে মোড়া। দেওয়ালের প্লাস্টিক পেইন্ট থাকলেও নীলাভ দ্যুতি বেরিয়ে আসছে। সিলিং ধপধপে সাদা, ঠিক মাঝখানে 8খানা বৃত্তের বিরাট গ্লাস টপ টেবিল। সেটার পেছনে রিভলভিং চেয়ারে বসে আছেন অবনীশ। সামনের টেবিলটাকে ঘিরে গদিমোড়া ফ্যাশনেবল 10টি চেয়ার। ফাইল, কোম্পানি ল, লেবার ল এবং বিভিন্ন বিষয়ের বই, ইয়ারবুক, ম্যাগাজিন ইত্যাদি রাখার জন্য দেয়ালের ভেতর ক্যাবিনেট বানিয়ে নেওয়া হয়েছে। সামনের দিকে শুধু টানা কাচের পাল্লা, আর একটা দেয়াল কেটে অ্যাকোরিয়াম বসিয়েছেন, সেখানে নীল লাল মাছেদের খেলা। একটি দেওয়ালে রবীন্দ্রনাথ, অন্য দেওয়ালে যামিনী রায়ের বড় বড় 2টি পেইন্টিং। তার সামনের টেবিলে নানা রঙের 4টি ফোন, পেন স্ট্যান্ড, টেবিল, ক্যালেন্ডার ইত্যাদি। গোটা চেম্বারটিতে সুরুচির ছাপ রয়েছে। এটা যে মে মাস, এই বিকেলেও যে কলকাতার ওপর দিয়ে প্রায় লু বাতাস ছুটেছে, অবনীশদের এয়ার কন্ডিশনের অফিসে বসে সেটা টের পাওয়া যায় না। এখানে রয়েছে আরামদায়ক শীতলতা। 5টা বাজতে যখন কয়েক সেকেন্ড বাকি, সেই সময় ফোন এলো। হ্যালো বলতেই লাইনের ওপর থেকে একটা চেনা গলা ভেসে আসে। আমি বুবুন। বুবুন এবার অনেকদিন পর ফোন করলো। তার ফোন এলে কিংবা সে যদি কখনো নিজে থেকে এসে অবনীশের সাথে কথা বলে, সেই সঙ্গে নিজের অজান্তে এক ধরনের আড়ষ্টতা বোধ করে। তার সঙ্গে বুবনের সম্পর্কটা বেশ অদ্ভুত, রীতিমতো জটিলই বলা যায়, কিন্তু সে কথাটা পরে বলছি। অবনীশ বললেন, 3 উইক পর তোমার গলা শুনলাম, কেমন আছো? বুবন বলল, ভালো না। তার গলা ধরা আর বেশ চড়ানো। কথা বলতে বলতে হঠাৎ থেমে গেছে সে। এরকম আগে কখনো সে দেখেনি। চমকে উঠলেন অবনীশ। কি হয়েছে বুবুন? তার কণ্ঠস্বরে উৎকণ্ঠা মাখানো। টেলিফোনের তারের ভেতর দিয়ে বুবনের কান্নার আওয়াজ ভেসে আসে। সে সমানে ফোপাচ্ছে। অবনীশের উদ্বেগ কয়েক গুণ আরও বেড়ে গেল। বললেন, কি হয়েছে বুবুন, বলো। ফোপাতে ফোপাতে বুবুন বলল, আমার বাবা। ফোনটা প্রায় মুখের ওপর চেপে ধরে অবনীশ জিজ্ঞেস করলেন, তোমার বাবার কি হয়েছে? আজ সকালে তিনি মারা গেছেন। অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন অবনীশ। তারপর খুব আস্তে কাঁপা গলায় বললেন, তোমার বাবা অসুখে ভুগছিলেন বলনি তো কখনো? কি হয়েছিল? বুবন বলল, স্ট্রোক। এরপর সে যা বলে তা এই রকম। সকালে সোমনাথ ঘুম থেকে উঠে হাসি মুখে মিনিট 15 ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন। শরীরে যাতে এক্সট্রা কোনো ফ্যাট না জমে সেই দিকে তার তীক্ষ্ণ নজর ছিল। ব্যায়ামের পর 15 মিনিট জিরিয়ে শেভ টেপ করে ঠান্ডা জলে স্নান। স্নানের পর চা খেতে খেতে খবরের কাগজ পড়া। তারপর 8:30 থেকে 9টার ভিতরে অফিসে বেরিয়ে পড়তেন। সকালের দিকে এটাই ছিল তার প্রতিদিনের রুটিন। অবশ্য ছুটির দিনগুলো তো এই রুটিনের বাইরেই ছিল।
সেসব দিনে তিনি একটু আধটু অনিয়ম করতেন। আজ সকালে স্নান টানের পর চায়ের কাপ হাতে তিনি খবরের কাগজ পড়তে পড়তে স্ট্রোকটা করলেন। প্যাসিভ অ্যাটাক। হাসপাতালে নিয়ে গিয়ে কিছুই করা যায়নি। তার আগেই সব শেষ। সোমনাথ সম্পর্কে বিশেষ কিছুই জানে না অবনীশ। বুবুনকে যদিও বছর 10 দেখেছেন, তবু তার বাবার ব্যাপারে কোনোদিন একটা কথাও হয়নি। তার দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল সে সম্পর্কে সামান্য খবর তার জানা ছিল না। যিনি তার স্বাস্থ্য এবং বাড়তি মেদ সম্বন্ধে এতটা সতর্ক, হঠাৎ কিনা তারই স্ট্রোক হয়ে বসলো, কোনো মানে হয় না। অবনীশ ভারী গলায় বলল, ডেড বডি এখন কোথায়? হাসপাতাল থেকে রিলিজ করে দেবার পর কিছুক্ষণ আগে বাড়িতে নিয়ে এসেছি। আধ ঘন্টার ভেতরে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এমন একটা সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড ডেথ ভাবাই যায় না। তোমাকে কি যে বলবো বুঝতে পারছি না। এ সময় ভেঙে পড়লে চলবে না বুবুন, মনে জোর আনো। খুব আন্তরিকভাবেই বললেন অবনীশ, তার কণ্ঠস্বরে সহানুভূতি মাখানো। বুবুন উত্তর দিল না। টেলিফোন লাইনে ভেতর থেকে তার চাপা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। সস্নেহে ভারী গলায় অবনীশ বললেন, কেঁদো না বুবুন। এখন বলো, শ্মশানে যাবার ব্যাপারে আমাকে কি কি করতে হবে? বুবুন ভাঙা গলায় বলল, না, জ্যাঠামশাই আর কাকারা সব ব্যবস্থা করেছেন। একটু থেমে আবার বলল, মাকে কি খবরটা দেব? হকচকিয়ে গেলেন অবনীশ। বুবুনের বাবার মৃত্যুর সঙ্গে অন্য একটি দিক যে জড়িত আছে সেটা তার খেয়ালই ছিল না। কিছুমাত্র বিমূঢ়ের মতো বসে থাকার পর রুদ্ধশ্বাসে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কেন দেবে না? আমাদের বাড়িতে ফোন করো। আচ্ছা। বুবন লাইনটা কেটে দিল। আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন অবনীশ। নিচে ড্রাইভার যে তার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছে তা তিনি একেবারেই ভুলে গিয়েছিলেন। বুবনের মা অর্থাৎ শোভনা একসময় ছিল সোমনাথের স্ত্রী। 12 বছর আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। এর 1-2 বছর বাদে অবনীশের সঙ্গে রেজিস্টার ম্যারেজ। আগের পক্ষের একটি ছেলে আছে শোভনার, বুবুন। অবনীশের সঙ্গে বিয়ের সময় বুবুনের বয়স ছিল 10। এখন সে 20 বছরের টকবগে যুবক। প্রেসিডেন্সি থেকে এই বছর অনার্সে 2 পার্ট দিয়েছেন। ডিভোর্সের আগে কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে ছেলের অধিকার পেয়েছিল সোমনাথ। বুবুন তার কাছেই থাকে। তবে শোভনার বা বুবুনের ইচ্ছা হলে পরস্পরকে দেখতে আসতে পারবে। পূর্বতন স্বামীর বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসার প্রশ্নই নেই। প্রথম 2-3 বছর আগেই ড্রাইভারকে দিয়ে বুবুনকে শোভনার কাছে পাঠিয়ে দিতেন সোমনাথরা। একটু বড় হবার পর বুবুন একা একাই আসতে শুরু করে। শোভনার সঙ্গে অবনীশের আলাপ পেহেলগাঁওয়ে। সেবার কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অবনীশ। হঠাৎ তার চোখ পড়ল লিডার নদীর পাড়ে বসে একটি অত্যন্ত সুশ্রী তরুণী ছবি আঁকছে। দূর থেকে তাকে অবাঙালি বলে মনে হয়েছিল। 2-3 দিন লক্ষ্য করার পর নিজেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন অবনীশ। প্রথমে ইংরেজিতে, তারপর তার নাম পদবি শুনেই তিনি বুঝে গিয়েছিলেন মেয়েটি বাঙালি। পেহেলগাঁওয়ের সেই আলাপ কলকাতায় এসে ঘনিষ্ঠ হয়েছিল। শোভনা কিছুই লুকায়নি। সে ডিভোর্সি বা তার একটি সন্তান আছে সবই সে নিঃসংকোচে জানিয়ে দিয়েছে। শোভনার স্বভাবটি কিন্তু খুব নরম, তবু তারই মধ্যে কোথাও যেন দৃঢ়তা আছে। সে যে নিজের অতীত গোপন করেনি, এই অকপটতায় তার ভালো লেগেছিল। সে সম্বন্ধে তার শ্রদ্ধাও বেড়ে গিয়েছিল। এমন একটি নম্র ভদ্র স্নিগ্ধ স্বভাবের মেয়ের সঙ্গে যে কারো বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে তা যেন ভাবাই যায় না। বুবুন না থাকলে জানাই যেত না তার আগেও একটি সম্পর্ক ছিল, একটি বিবাহিত জীবন ছিল। সোমনাথের সঙ্গে আদৌ তার শারীরিক এবং মানসিক সম্পর্ক ঘটেছিল এটা কোনো দিন বুঝতে দেয়নি শোভনা। অন্য একটি পুরুষের সঙ্গে জড়ানো জীবনের কয়েকটি বছর একেবারেই মুছে ফেলেছে অবনীশের কাছে এসে। বিয়ের আগে শোভনা শুধু জানিয়েছিল বুবন যদি মাঝে মধ্যে দেখা করতে আসে বা ফোন করে অবনীশের কোনো আপত্তি হবে কিনা। অবনীশ তক্ষুনি জানিয়ে দিয়েছিল বিন্দুমাত্র আপত্তি নেই। শুধু তাই নয়, বুবন ইচ্ছা করলে তাদের কাছে এসে থাকতে পারে। কোনো দিক থেকে বাধা না এলে বুবনের সব দায়িত্ব নিতেও সে রাজি, এটাও আভাসে জানিয়ে দিয়েছিলেন। বাধা আসার কথা সোমনাথের দিক থেকে, তার নাম না করে ইঙ্গিতটা দিয়েছিলেন। অবশ্য এ ব্যাপারে সায় ছিল না শোভনার, কেননা বুবনের ব্যাপারে কোর্টের রায় সোমনাথের পক্ষে। প্রথম বুবন এলে খানিকটা আড়ষ্ট হয়ে যেতেন অবনীশ, কিন্তু ছেলেটা পুরোপুরি মায়ের স্বভাব পেয়েছে, তেমনি মধুর, কোমল এবং নম্র।
আস্তে আস্তে তার সঙ্গে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠতে লাগলো, সেটা বুবুনের গুণে। কোনো কিছু বলেই ডাকে না বুবুন। মায়ের দুস্বর স্বামীকে কি বলে ডাকা যায় সে জানে না, অবনীশও অবশ্য জানে না। তিনি লক্ষ্য করেছেন সম্বন্ধটা খুব কৌশলে এবং সতর্কভাবে এড়িয়ে যায় বুবুন। মজাই পায় অবনীশ। বুবুন তার সম্পর্কটা অনেক সহজ এবং স্বাভাবিক করে দিয়েছে। তবু কোথাও গিয়ে যেন একটু জট থেকেই গেছে। সেটা হয়তো থাকতো না যদি তার নিজের একটি ছেলে কি মেয়ে হতো। কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই অবনীশের। হঠাৎ একটি ভীরু গলার ডাক আসে কানে, সাহেব। চমকে সামনে তাকাতেই চোখ পড়ে সোফার এবং তার নিজস্ব বেয়ারা দাঁড়িয়ে আছে। সোফার ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, সাব আপকা তাবিয়ত আচ্ছা নেহি হ্যাঁ ক্যা? শস্যব্যস্ত উঠে দাঁড়ান অবনীশ। না না, আমি ঠিক আছি। দ্রুত ঘড়ি দেখে বলে, 7টা বেজে গেছে অনেকক্ষণ, তোমাদের আটকে রেখেছি। বলতে বলতে এগিয়ে যান। বেয়ারা সসম্ভ্রমে দরজা খুলে দেয়। বাড়ি ফিরে অবনীশ খবর পান একটি ফোন পেয়ে বিকেলে বেরিয়ে গেছে শোভানা। ফোন করে তিনি জানেন, কিন্তু কোথায় গেছে, সোমনাথের বাড়িতেই কিনা এই ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিন্ত নন। বেডরুমে গিয়ে অফিসের পোশাক ছেড়ে সোজা বাথরুমে চলে যায় অবনীশ। স্নান টান করে পাজামা পাঞ্জাবি পরে বেরিয়ে এসে একটা সোফায় বসতে না বসতেই কাজের মেয়েটি চা এবং খাবার নিয়ে আসে। বাড়িতে থাকলে এসব শোভানাই নিজের হাতে করে। কাজের মেয়েটি অর্থাৎ কোমল বলল, বৌদি আপনাকে খেয়ে নিতে বলেছেন। অবনীশের খাওয়ার কোনো ইচ্ছে নেই। অন্য মনস্কের মতো চায়ের কাপটা তুলে নিয়ে বললেন, কখন ফিরবে বলে গেছে কিছু? না। একটু ভেবে দ্বিধান্বিতভাবে এবার অবনীশ জিজ্ঞেস করলেন, কোথায় আছে জানো কিছু? কমলা মাথাটা সামান্য কাত করে বললেন, কিছু বলে যায়নি। অবনীশ আর কোনো প্রশ্ন করলেন না। খাবারগুলো নিয়ে যাও। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কমলা, তারপর ভয়ে ভয়ে বলে, খাবেন না? বৌদি শুনলে। তার মনোভাব বুঝতে পারেন অবনীশ। তিনি খাননি জানলে শোভানা কমলার উপর বিরক্ত হবে, হয়তো বকাবকিও করবে। অল্প হেসে বললেন, ভয় নেই ভয় নেই, বৌদিকে যা বলার আমি বলবো। কমলা খাবারের প্লেটগুলো তুলে নিয়ে চলে যায়। আর চা খেয়ে অবনীশ 2-3টে ম্যাগাজিন নিয়ে বিছানায় এসে আধশোয়া ভঙ্গিতে পাতা উল্টাতে থাকেন, কিন্তু একটা লাইনও পড়া হয় না। চোখের সামনে অসংখ্য কালো হরফ একেবারে যেন দুর্বোধ্য হয়ে আছে। এই ঘরের দেওয়ালে শোভানার কয়েকটি ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। ওয়াশের কাজ করা ছবিগুলো এক কথায় চমৎকার। শোভানা একজন দুর্দান্ত আর্টিস্ট, আর্ট কলেজের ডিগ্রি আছে তার। ম্যাগাজিন থেকে চোখ তুলে দেয়ালের দিকে তাকান অবনীশ, কিন্তু ছবিগুলো তার কাছে যেন ঝাপসা লাগে। এই শোবার ঘর, খাট, ফ্যাশনেবল কেবিনেট, জানালার বাইরে রাতের কলকাতার দৃশ্যাবলী কিছুই যেন তিনি দেখতে পাচ্ছেন না। দূর মনস্কের মতো শোভানার কথাই ভাবতে থাকেন। এখনো ফিরে আসছে না কেন সে? বাইরের একটা ওয়াল ক্লক হারমোনিয়ামের মতো আওয়াজ করে বেজে যায়। মিউজিক্যাল ঘড়িটায় যখন 10টা বাজে, সেই সময় হঠাৎ মৃদু শব্দ শুনে মুখ তুলে তাকান অবনীশ। দরজার ফ্রেমের মাঝখানে স্থির একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শোভানা। আর তার চোখ লালচে এবং ফোলা ফোলা, চুল উস্কো খুস্কো। পরনের শাড়িটা অগোছালো, উগ্রভাবে কখনোই সাজে না সে। তার সাজের মধ্যে যেমন একটা রুচির ছাপ রয়েছে, কিন্তু এই মুহূর্তে শোভানার পোশাক টোশাকের কোনো পারিপত্র নেই। বোঝা যায় তার উপর একটা ঝড় বয়ে গেছে। অবনীশ কয়েক পলক শোভানার দিকে তাকিয়ে থাকেন, তারপর আস্তে আস্তে উঠে আসেন। বলেন, কোথায় গিয়েছিলে? বুবুনদের বাড়ি। চোখ নামিয়ে নেয় শোভানা, আস্তে আস্তে মাথা নাড়ে, অর্থাৎ সেখানে যায়নি। অবনীশ জিজ্ঞাসা করেন, তাহলে? কাপা গলায় শোভানা বললেন, শ্মশানে গিয়েছিলাম। ওখানকার কাজ শেষ হয়েছে? হ্যাঁ। অবনীশ লক্ষ্য করেন কথা বলতে গিয়ে শোভানার ঠোঁট দুটো ভীষণ কাঁপছে। গভীর সহানুভূতিতে স্ত্রীর কাঁধে একটি হাত রেখে তাকে কাছে টেনে আনেন অবনীশ। কোমল স্বরে তাকে বললেন, ঘরে এসো। অবনীশের স্পর্শে শোভনার ভিতরের মধ্যেই বিপর্যয়ের মতো কিছু একটা ঘটে যায়। স্বামীর মুখে মুখ রেখে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠে সে। স্ত্রীর কান্নার শব্দ শুনতে শুনতে অবনীশ টের পান যে অতীতটা পুরোপুরি মুছে ফেলতে পারেনি শোভনা। সোমনাথের জন্য তার বুকের কোথাও
অনাবিষ্কৃত গোপন একটি দিকও ছিল। গল্পটি এখানেই শেষ। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।